আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শেয়ার করছি কিভাবে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে সহজে কম সময়ে বিফ কোফতা কারি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা দেখলে আপনাদের কাছে বিফ কোফতা কারিটা আর ঝামেলার মনে হবে না। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো গরুর মাংস। আর এই গরুর মাংসগুলোকে ব্লেন্ড করার সুবিধার্থে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এতে করে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো রসুন। রসুনগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি দেশি রসুন ইউজ করেছি। যদি আপনারা ইন্ডিয়ান বা চায়না রসুন ব্যবহার করেন তাহলে পরিমাণে কম বেশি লাগতে পারে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা কতটুকু ঝাল খেতে পারেন সে অনুযায়ী দিবেন। কাঁচামরিচগুলো আমি এভাবে মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি। এতে করে ব্লেন্ড করার সময় খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সলিড চর্বি। এখানে চর্বিটা ইউজ করার কারণে কোফতার ভিতরে ড্রাই হয়ে যাবে না, আর একটা জুসি ভাব থাকবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আরও 1/2 চা চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ। আরও অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ ঘি, 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে ভেষণও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে ভেষণটা হালকা টেলে নেবেন। এতে করে ভেষণের কাঁচা গন্ধটা আর থাকবে না। ব্রেড ক্রাম্বসটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে, সেক্ষেত্রে ভেষণও সেমই কাজ করবে। তবে যেটাই পারেন, তবে হাতের কাছে যেটা থাকবে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নয়তো রান্না করার সময় কোফতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্লেন্ড করা হয়ে গেলে এইবার আমি আরও একবার হাত দিয়ে খুব ভালোভাবে কচলে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর মেশানোর সময় রগগুলো ফেলে দিব। এই রগগুলো চেষ্টা করবেন মাংস কাটার সময় ফেলে দিতে। আর যদি সম্ভব না হয় তাহলে ব্লেন্ড করার পরে যখন হাত দিয়ে মাখাতে যাবেন তখন এমনিতেই এই রগগুলো হাতে লাগবে, তখনও এই রগগুলো ফেলে দিতে সুবিধা হবে। এই রগগুলো যদি কোফতার ভিতরে থেকে যায় তাহলে কোফতাগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই যতটা সম্ভব এই রগগুলো খুঁজে খুঁজে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই সম্পূর্ণ প্রসেসটা আমি ব্লেন্ডারে করেছি। আপনাদের সময় আর ধৈর্য যদি দুটোই থাকে তাহলে পাটায়ও বেটে নিতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি ব্লেন্ড করতে যান মাংসের টুকরোগুলোকে অবশ্যই ছোট ছোট করে টুকরো করবেন, নয়তো একটু আগে যে ছোট ছোট রগগুলো দেখিয়েছিলাম সেই রগগুলো ব্লেন্ডারে পেঁচিয়ে আপনার ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। এইবার হাতে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিব। তারপর কোফতাগুলো একটা একটা করে তৈরি করে নিব। চেষ্টা করবেন সবগুলো কোফতা একই সাইজের বানাতে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে কোনো ধরনের গোল চামচও ব্যবহার করতে পারেন, এতে করে খুব ভালোভাবে মেজারমেন্ট করতে পারবেন। হাতের কাছে ঘি বা তেল যেটাই থাকবে সেটাই হাতে লাগিয়ে তারপরে কোফতাগুলো বানানোর চেষ্টা করবেন, নয়তো কোফতাগুলোর বাইন্ডিংটা ভালো হবে না আর কোফতাগুলো বাইরে থেকে স্মুথও হবে না। তখন বাইরে থেকে অনেকটাই ক্র্যাক দেখা যাবে আর তারপর ভাজার সময় বা রান্না করার সময় কোফতাগুলো একেবারে ভেঙে যাবে। তাই অবশ্যই হাতে ঘি বা তেল লাগিয়ে নেবেন। আর কোফতা তৈরি করার সময় যদি এই মিশ্রণটা অনেকটাই পাতলা মনে হয় তাহলে আরও খানিকটা বেসন বা ব্রেড ক্রাম্বস এর সাথে মিশিয়ে নিতে পারেন, তখন এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে যাবে। একে একে আমি সবগুলো কোফতা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে এবার একটা একটা করে কোফতা এখানে দিয়ে দিব। এই ক্ষেত্রে কোফতাগুলোকে খুব সাবধানে তেলে ছাড়তে হবে, নয়তো বেশি উপর থেকে ছাড়লে কোফতাগুলো ভেঙে যাবে আর নয়তো তেল ছিটে আসতে পারে গায়ে। প্রথমে কোফতাগুলোকে আমি এভাবে একবার কড়াইতে ঝাঁকিয়ে নিব, কারণ যদি আমি কোনো খুন্তি বা কাঠির সাহায্যে নেড়ে দিই তাহলে কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কড়াইটাকে এভাবে ঝাঁকিয়ে দিলে নিচে যদি কোফতাগুলো লেগেও যায় তাহলে খুব সাবধানে কোফতাগুলো উঠে আসবে। এইবার কোফতাগুলোর এক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন অপর পাশে উল্টে দিব। কোফতাগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, কারণ কোফতাগুলো এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্না করার সময়। কোফতাগুলো যখন দুপাশেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কোফতাগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কোফতাগুলো ভাজার পর্বটা স্কিপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি কোফতাগুলোকে গ্রেভির সাথে দিয়ে রান্না করে নিতে পারেন, তাতেও স্বাদের খুব একটা হেরফের হবে না। এভাবে আমি বাকি সবগুলো কোফতাও ভেজে নিব। এইবার একটা ফ্রাই প্যানে সেই কোফতা ভেজে নেওয়া তেলটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ।
এইবার খুব ভালোভাবে নেড়ে ফ্রাই করে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে। পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে নরম হয়ে এলে এইবার এখানে দিয়ে দিচ্ছি 10-15টা কাজু বাদাম। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আমার কাছে কাজু বাদামটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি কাজু বাদামটাই দিয়েছি। বেশ খানিকক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী ফুলের অর্ধেক আর 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। এইবার অল্প আঁচে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর ফ্রেগনেন্স ছাড়তে শুরু করলে এবার চুলাটা বন্ধ করে দিয়ে ফ্রাই প্যানটা এভাবে কাট করে দিব, যেন এর ভিতর থেকে এক্সট্রা তেলটা সাইডে পড়ে যায়। তারপর এভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এই তো পেঁয়াজগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার ব্লেন্ডারের জারে উঠিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5-6টি এলাচ, 3টা লং। তারপর খুব ভালোভাবে নেড়ে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা অ্যারোমা ছাড়ছে। গোটা মশলা থেকে যখন খুব সুন্দর অ্যারোমা ছাড়া আরম্ভ করবে তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মশলাটা। তারপর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ আর 1 চা চামচের 4/1 ভাগ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এইবার সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর রান্না করছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা আরেকটু ভালো কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জার ধুয়ে 1 কাপ পরিমাণ পানি। এইবার আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করছি প্রায় 10 মিনিটের মতো। ততক্ষণে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর উপরেও তেল ভেসে আসবে। 10 মিনিট পর মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে এবার তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চা চামচের 4/1 ভাগ হলুদ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আমি এখানে দিয়েছি যেন সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এইবার আবারও রান্না করব 5-7 মিনিট পর্যন্ত। ততক্ষণে মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে তেল ছেড়ে আসবে। এই তো আমার মশলা কষানো একদম ডান। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ আর 2 কাপ পরিমাণ গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নাটা স্লো হয়ে যাবে। এইবার খুব ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর খুব ভালোভাবে বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা সেই কোফতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বেশি তাড়াহুড়ো করলে কোফতাগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি, এটা সম্পূর্ণ অপশনাল। টক দইয়ের স্বাদ যদি অতিরিক্ত টক হয় তাহলে লেবুর রসটা ইউজ করার দরকার নেই, এটা স্কিপ করলেও হবে। এইবার 15 মিনিটের জন্য ঢেকে রান্না করছি। এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে কয়েকবার নেড়ে দিব, এতে করে নিচে দিয়ে লেগে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। এই তো 15 মিনিট পরে আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1/4 কাপ পরিমাণ মালাই। এখানে আপনারা মালাইয়ের পরিবর্তে যে কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারেন, যেমন আমুল ক্রিম বা ডানু ক্রিম, যে কোনো ক্রিম। আমার কাছে এরকম কোনো ক্রিম ছিল না, তাই আমি দুধের স্বরকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর 5-7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট রান্না করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আমি ঝালের জন্য ব্যবহার করছি না, এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা ইউজ করলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এইবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি কিছুটা মালাই সরিয়ে রেখেছিলাম যেন ডেকোরেশন করার সময় ইউজ করতে পারি, আর সেই মালাইটাই এখন আমি ডেকোরেশনে দিয়ে দিলাম। এখন একটা কোফতা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন সফট হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোফতাগুলোর ভিতরে ঠিক কতটা সফট হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। রেসিপিটা ফলো করে বাসায় একবার তৈরি করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।